হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে গল্প হার্ট লক, পর্ব 1 এবং 2, লেখা অল ইন্দ্রিয়া রুহি বা মাহফুজা মনিরা। এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পটি কেমন হচ্ছে। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। কম্বলের ভিতর থেকে ক্ষীণ আলো বেরিয়ে আসছে, সেটা দেখে ভ্রু কুঁচকালেন রেফাজ আহমেদ। এর মানে রুহি ঘুমায়নি। গায়ের উপর কম্বল চাপা দিয়ে মোবাইল টিপছে রেফাজ আহমেদ। ভ্রু কুঁচকে হুম হুম করে 2 বার কাশলেন। সঙ্গে সঙ্গে মোবাইল থেকে আসা ক্ষীণ আলো নিভে গেল। রুহির গাঢ় গভীর ঘনশ্বাসের শব্দ স্পষ্ট শোনা গেল। রেফাজ আহমেদ মৃদু হেসে শক্ত গলায় ডাকলেন, রুহি, এ রুহি। রুহি মটকা মেরে পড়ে রইল। সে যেন গভীর ঘুমে তলিয়ে আছে। সেটাই প্রমাণ করতে চাইল তার পাপার কাছে, কিন্তু রেফাজ আহমেদ যে আগেই বুঝে গিয়েছেন তার একমাত্র মেয়ের চালাকি, সেটা তো রুহি জানে না। রেফাজ আহমেদ আবার ডাকলেন, রুহি, ঘুমিয়ে গেছিস মা? রুহি নড়ল না। নিঃশ্বাস নেওয়ার শব্দটা আর একটু জোরে জোরে করলো, যেন তার পাপাকে সে বোঝাতে চাইল সে ঘুমিয়ে গেছে। রেফাজ আহমেদ নিঃশব্দে মেহের মাথার কাছটা গিয়ে বসলেন। ঠোঁট জুড়ে হাসি ফুটিয়ে মাথা এদিক ওদিক নেড়ে বললেন, এত কাঁচা অভিনয়, ইস। রুহির চেহারা তখন ধরা পড়ে যাওয়া চোরের মতন। রেফাজ আহমেদ পুনরায় বললেন, মোবাইল টিপছেন ভালো কথা, দরজাটা আটকে নিতেন, তাহলে না আমি আসতে পারতাম, আর না মোবাইলের আলো দেখতাম কম্বলের তল দিয়ে। রুহি একটু একটু করে কম্বল সরিয়ে উকি দিল। অপরাধী কণ্ঠে বলল, পাপা সরি। রেফাজ আহমেদের ভয়ানকভাবে হাসি পেয়ে গেল, কিন্তু তিনি হাসলেন না। চেহারার গাম্ভীর্য বজায় রেখে শক্ত করে বললেন, গিভ মি ইয়োর ফোন। রুহি আতকে ওঠা গলায় বলল, কেন? রাত কয়টা বাজে? এটা কি মোবাইল টিপার সময়? সরি পাপা, প্লিজ ফোন নিও না, আই প্রমিস আর টিপব না। রেফাজ আহমেদ এদিক ওদিক মাথা দোলালেন। বিশ্বাস করি না তোকে, ফোন দে, নয়তো তোর মাকে। বাকি কথা বলার আগেই রুহি বলে উঠল, এই না 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 না, দিচ্ছি বাবা, তবুও মাকে বলো না। তুমি নিলে সকালে ব্যাগ পাবো, বাট মা নিলে পাওয়ার সম্ভাবনা 40%। মাঝে সবসময় কেন আমার ফোনটার পিছনে লেগে থাকে কে জানে। রেফাজ আহমেদ হাসলেন, মারা এমনই হয়। থাক, লাগবে না বোন, তবে মোবাইল টিপিস না, ঘুমিয়ে পড়। ঘুম হচ্ছে না বাবা, কাল রেজাল্ট দেবে, সেই চিন্তায় আমার সব ঘুম উধাও হয়ে গেছে। চিন্তা কিসের? আমি জানি আমার মেয়ে ভালো রেজাল্ট করবে। আমার কিন্তু তা মনে হয় না পাপা। রসায়ন এক্সাম অনেক খারাপ হয়েছিল। একটু থেমে আবার যোগ করে রুহি, আই থিঙ্ক আমি ফেল করতে পারি। রেফাজ আহমেদ ভাবলেশীনভাবে বললেন, করলে করবি, তাতে কি? একটা রিক্সাওয়ালা খুঁজে টুজে বিয়ে দিয়ে দেবো, ব্যাস ঝামেলা মিটে যাবে। রুহি কান্না কান্না চোখে রেফাজ আহমেদের দিকে তাকিয়ে শুধু বলল, পাপা। রেফাজ আহমেদ আর হাসি ধরে রাখতে না পেরে হেসে ফেলেন। তারপর রুহির কপালে হাত রেখে বললেন, রেজাল্ট ভালো হবে, তোর বাবা মায়ের দোয়া সবসময় তোর সাথে আছে, ঘুমিয়ে পড় এবার। রুহির অশান্ত মন যেন এবার একটু ঠান্ডা হলো। বুকের ভিতরে আটকা থাকা স্বস্তির নিঃশ্বাসটুকু সশব্দে বের করে দিয়ে বলল, গুড নাইট পাপা। মা কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, আমি ডাইনিংয়ে যাচ্ছিলাম পানি খাবো বলে, যাওয়ার সময় খেয়াল করলাম তোর কম্বলের ভিতর দিয়ে আলো আসছে। রুহি ঠোঁট ভেঙে বলল, কম দামি সস্তা কম্বল, একটুখানি ফোনের আলো সেটাও বাইরে বেরিয়ে যায়। রেফাজ আহমেদ চোখ রাঙালেন, 7,000 টাকা দামের কম্বল তোর কাছে খুব সস্তা মনে হলো? ঠিক আছে, নিজের যখন টাকা হবে তখন কিনিস দামি কম্বল, এবার ঘুমা। রুহি পাট নিয়ে বলল, কিনবই তো। রেফাজ আহমেদ চলে গেলেন। যাওয়ার আগে দরজা চাপিয়ে দিলেন। রুহি ঘুমালো না। সে আবারও ফোনের লক খুলে আলবির ছবিটার দিকে তাকালো। শেখ আলবি বাংলাদেশের একজন নাগরিক এবং একজন বিখ্যাত পাইলট। তিনি এ পর্যন্ত 8 বার বিমান ক্র্যাশ হওয়ার পরেও বিমানের মধ্যে থাকা সমস্ত যাত্রীকে বাঁচিয়েছেন। একবার তো বিমানের পিছনের দিকটায় পুরো আগুনের ছড়াছড়ি,
আশেপাশে বিমান ল্যান্ডিংয়ের জন্য পর্যাপ্ত কোনো জায়গাও ছিল না। তখন আলবি বুদ্ধিমানের মতো একটা পুকুরের মধ্যে বিমান নিয়ে পড়ে যান। ভিতরে থাকা যাত্রীরা গুরুতরভাবে আহত হলেও সবাই সে যাত্রায় বেঁচে যায়। এমনকি আলবি পর্যন্ত আহত হয়েছিল সেবার। যেখানে অন্য সব পাইলট হলে নিজের জীবনটাকে আগে দেখতো, প্যারাশুট নিয়ে নিচে নেমে যেত, সেখানে আলবির মতো একজন শ্রদ্ধেয় পাইলট নিজের আগে অন্যদের কথা ভেবেছে। সংশয় বিপদের মাঝেও নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করেছে, সমস্ত যাত্রীর জীবন নিজ হাতে বাঁচিয়েছে। তিনি রুহির কাশ, প্রেম, ভালোবাসা এসব বললেও কম হবে। তার উপর ঠিক কোন মায়াত্রায় রুহি পাগল প্রায়, তা রুহি নিজেও জানে না। এসএসসি দেওয়ার সময়েও রুহির ইচ্ছে ছিল ডাক্তারি পড়া, কিন্তু এখন তার একমাত্র ইচ্ছা সে একজন পাইলট হবে। বিখ্যাত না হোক, তবে দায়িত্বশীল পাইলট। সে নিজেও কখনো অন্যদের রেখে পালিয়ে যাবে না, আলভির মতোই কিছু করে দেখানোর চেষ্টা করবে। রুহি মনে মনে ভাবল, এই যে বাংলাদেশের মধ্যিখানে ঢাকা মিরপুরের কোনো এক সাদা রঙের বাড়ির দোতলার বাম দিকের একদম কোণার ঘরটায় শুয়ে একটি যুবতী মেয়ে আলবিকে কাছে পাওয়ার জন্য গভীরভাবে ছটফট করছে। তাকে একটিবার ছুঁয়ে দেওয়ার জন্য তার মনটা যে আনসান কনসান করছে, সে কথা কি কোনো দিন কোনোভাবেও আলবি নামক ওই পুরুষটির কানে পৌঁছবে? হয়তো কোনো দিনই পৌঁছবে না। হয়তো আলবি নামের তার স্বপ্ন পুরুষটি এখন কোথাও বসে অথবা শুয়ে অন্য কোনো রমণীর কথা ভাবছে, অথবা গার্লফ্রেন্ডের সাথে ভালোবাসার কথা বিনিময়ে ব্যস্ত হয়ে আছে। তার মতো এত আরাধ্য বস্তু, তার অবশ্যই গার্লফ্রেন্ড থাকার কথা, তাই নয় কি? রুহি নড়ে চড়ে উঠে বসলো। সত্যি কি তার গার্লফ্রেন্ড বা ভালোবাসার মানুষ আছে? ভাবতে গিয়ে রুহির ডান চোখের কোণা দিয়ে একটুখানি জল গড়িয়ে পড়ল। 11টার দিকে ঘুম ঘুম চোখে উঠে ডাইনিংয়ে এসে বসলো রুহি। 1 মিনিট ঠায় বসে থেকে হামি তুলে পূর্ণ দৃষ্টি মেলতেই তার চোখে ভেসে একটা ভয়ানক চেহারা। বড় বড় চোখ যেন তাকে গিলে খাবে এক্ষুনি। রুহি ভয়ে সিটিয়ে গেল। দ্রুত হামি তোলা বন্ধ করে গুটিসুটি মেরে রইল। মমতা আহমেদ বজ্রকণ্ঠে বলে উঠলেন, কলিজা কি দিন দিন বড় হয়ে যাচ্ছে তোর? রুহি ঢোক গিলে মিনমিন করে, কলিজার সাইজ কখনো বড় বা ছোট হতে পারে না আম্মু। চুপ, একদম সায়েন্স চালাবি না আমার সাথে। কয়টা বাজে এখন? রুহি যেদিকে চেয়ার দিয়ে বসেছিল তার দিক অপোজিটে দেওয়াল ঘড়ির দিকে একবার তাকিয়ে আমতা আমতা করে বলল, 11টা। সকাল কয়টায় হয়? মমতা আহমেদের গলা দিয়ে যেন আগুন ঝরে ঝরে পড়ছিল। রুহি ভয়ে আরও জড়সড়ো হয়ে গেল। জবাব দিল, ভোরবেলা, আজানের পর। এতক্ষণ ঘুমায় গাধারা? তুই কি দিন দিন গাধা হয়ে যাচ্ছে? রুহি ভর্তা চোখ নিয়ে তার মায়ের দিকে তাকিয়ে জবাব দিতে নিল, মা, আমি তো মানুষ। পুরো কথা শেষ করতে পারল না। মমতা আহমেদের আগুন গরম চোখ আরও বড় হয়ে উঠল রাগে। এবার যেন চোখের ভিতর থেকে সাই সাই করে গুলি ছুটে আসছে। সেই গুলির তোড়ে ঝাঁঝরা হয়ে যাচ্ছে রুহির বুক। রুহি ঢোক চেপে কথা ঘুরালো, না না না, মানে বলছিলাম যে আমি তো মানুষ না, মানুষের কোয়ালিটির মধ্যেই পড়ি না আমি হলাম গাদি। কথা সাময়িক থামিয়ে মায়ের দিকে তাকিয়ে পুনরায় আর একটু জোর দিয়ে বলল, আমি হলাম খুব বড় গাদি। মমতা আহমেদ যেন একটু নরম হলেন। তার গলার সুর আগের চেয়ে শান্ত শোনালো। তিনি বললেন, এক্সাম শেষ হওয়ার পর থেকেই তুই লেট করে ঘুম থেকে উঠিস। প্রথম ঠিক আছে, কিন্তু এখন যেন লেট করে ওঠা তোর অভ্যাস হয়ে গেছে। এটা অনেক বাজে অভ্যাস রুহি। তোর এই অভ্যাস আমি পাল্টে ছাড়বো। আর আজকে তোর রেজাল্ট দিবে। কোথায় আজানের সময় উঠে একটু আল্লাহ বিল্লাহ করবি তা না। রুহি বিড়বিড় করে স্বগতোক্তি করে, তোমার জামাইকে দেখতে দেখতে তো ফজরের দিকে মা। মমতা আহমেদ শুনতে না পেয়ে ব্রু কুঁচকে প্রশ্ন করলেন, কি বিড়বিড় করিস? রুহি তৎক্ষণাৎ মাথা নাড়ে, না মা, কিছু না। কি যেন বিড়বিড় করলি? ওহ, কিছু না মা, বলল রুহি গলায় জোর দিয়ে। তারপর অপরাধী ভঙ্গিতে বলল, কাল থেকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করব। পাক্কা? এবার আর বকো না প্লিজ। রুহি চোখ দিয়ে আকুতি জানালো,
মমতা আহমেদ হেসে চুপ করলেন। প্রসঙ্গ পাল্টে বললেন, চেহারা দেখে তো মন হচ্ছে না না ফ্রেশ হয়েছিস। যা দাঁত ব্রাশ করে আয়, আমি নাস্তা দিই। ঠিক আছে। রুহি উঠে দাঁড়ালো, তারপর এক ছুটে নিজের ঘরের দিকে চলে গেল। 3টার দিকে খবর এলো রুহির জিপিএ এসেছে 4.89। সবাই এতে খুশি থাকলেও মমতা আহমেদ প্রচুর চেঁচামেচি করলেন। রুহির বড় ভাই শাহির এসএসসি এইচএসসি দুটোতে A+ পেয়েছিল। ছোটো ভাইটা এসএসসিতে মিস করে গেলেও এইচএসসিতে A+ পেয়েছে, অথচ তার মেয়ে রুহি কিনা এসএসসিতে পেয়েছিল 4.78 আর এইচএসসিতে এসে পেল 4.89। তাজ্জব নয় তো কি? সব দোষ ফোনের। বই পড়া বাদ দিয়ে চোখের সামনে ফোন নিয়ে বসে থাকলে পড়া হবে কি করে? বই পড়তে বসলেও মন তো ফোনের ভিতর ঢুকিয়ে তালা মেরে রাখে। তাই পড়া বাতাসের মতো এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরিয়ে যায়। ব্রেনে ঢোকার সময়টা আর পায় না। শুধু শুধু সায়েন্স নিয়ে লাভটা হলো কি? এর চেয়ে আর্টস নিলেও ভালো হতো। অন্তত ঢাকা ইউনিভার্সিটিতে একটু সহজে চান্স তো পেত। এখন একুল ওকুল দুকুল গেল। মমতা আহমেদ কটাক্ষ করে রূঢ় স্বরে বললেন, ফোনটা টেপ দিয়ে চোখের সামনে আটকে নে, তাহলে আর কখনো তুই আর তোর ফোন আলাদা হবি না। রুহির মনটা এমনিতেই খারাপ ছিল, মায়ের বকাবকিতে আরও খারাপ হয়ে গেল। বাসায় শাহির ভাই, বড় ভাই, পাপা কেউ ছিল না, বিদায় মাকে থামানোর মতো কেউ ছিল না। ইয়াসার ভাইয়া, ছোট ভাইয়া ছিল। সে এসে মাকে বলল, থাক না মা, সবাই যদি ভালো রেজাল্টই করে তাহলে মধ্যম রেজাল্ট বা খারাপ রেজাল্ট কারা করবে? আর কি হয়েছে এই রেজাল্টে? ভর্তি পরীক্ষায় পাঠিয়ে দেবে, দেখবে চান্স হয়ে যাবে ভালো জায়গায়। রুহি মাথা নাড়ল। মমতা আহমেদ ইয়াসার ভাইকেও এক দফা কথা শুনিয়ে দিলেন। সে যে পড়াশোনা শেষ করে কোনো চাকরি বাকরি না করে হুদা সময়গুলোকে পার করছে, নষ্ট করছে, নিজের জীবনটাকেও শেষ করছে, তা নিয়েও মা বিশাল বড় লেকচার দিলেন। রুহির ইচ্ছা ছিল মাকে পাইলট হতে চাওয়ার কথাটা বলবে, কিন্তু মায়ের চিল্লাপাল্লা আর গরম মাথা দেখে রুহির আর সাহস হলো না। চলবে। হার্টলক পর্ব 2। লেখিকা অল ইন্ডিয়া রুহি বা মাহফুজা মনিরা। রিফাত আহমেদ রাত 10টার দিকে বাসায় ফিরলেন, কিন্তু শাহির ভাইয়া ফিরল না। সে সাইটে রয়ে গেছে। তবে ফোন করে রুহিকে কংগ্রেচুলেশন জানিয়েছে, আরও বলেছে ভর্তি পড়াটা ভালো মতো পড়ার জন্য। এসব শুনে রুহির ভারাক্রান্ত মন আরও ভার হয়ে সবাই যেন ধরে নিয়েছে রুহি ভার্সিটিতে মেডিকেল পরীক্ষা দেবে। কেন কেউ একবারও জিজ্ঞেস করলো না রুহি কোথায় পড়তে চায় নেক্সটে, বা কী হতে চায় জীবনে? প্রত্যেকটা ছেলে মেয়ের ক্যারিয়ার লাইফে চুজ করার আসল সময় তো এই সময়টা। এখন যারা যেদিকে যাবে সেদিকটাকে ঘিরেই তাদের ভবিষ্যৎ। রুহির যদিও ডাক্তার হওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু ওই যে আলবিন নামক গুপ্ত মানুষটি রুহিকেও একজন দায়িত্বশীল পাইলট হওয়ার প্রতি ঝোঁক তৈরি করে দিয়েছে। এই কথা হয়তো আলবিন নামক ওই ব্যক্তিটি জানে না। রুহি তাকে এই মুহূর্তে জানাতেও চায় না। তবে চায় যেদিন সে পাইলটের খাতায় নিজের নামটা লেখাতে পারবে সেদিন সে খুঁজে খুঁজে আলবির সামনে উপস্থিত হবে। তারপর কম্পিত গলায় জানাবে রুহির জীবন বদলে দেওয়ার একমাত্র এবং শুধুমাত্র অবদান যদি কারো থাকে তবে সেটা তার। রুহি পড়ার টেবিলে মাথা গুঁজে এসব আজগুবি চিন্তায় যখন মগ্ন ছিল, তখন রেফাত আহমেদ রুমে ঢুকলেন। বললেন, A+ পাসনি বলে কি মন খারাপ? রুহি মাথা তুলে তাকালো, তারপর দুই দিকে মাথা নেড়ে না জানিয়ে বলল, না বাবা, আমার সেটার জন্য মন খারাপ না। আমি তো ধরে নিয়েছিলাম রসায়নে ফেল আসবে আমার। সেখানে সব সাবজেক্টে পাশ করে যা রেজাল্ট করেছি তাতে আলহামদুলিল্লাহ। কিন্তু মা যে এত বকলো কেন? মা না কখনোই আমাকে বুঝবে না, সবসময় তার ইচ্ছেটা আমার উপর চাপিয়ে দেয়। আজ A+ পেলে সে সবার কাছে বুক ফুলিয়ে বলতে পারতো, আমার বড় ছেলে, ছোট ছেলে এইচএসসিতে A+ পেয়েছে, আজকে আমার মেয়েও A+ পেয়েছে। এখন তো সেটা বলতে পারবে না, তাই সে রাগটুকু আমার উপর ঝেড়ে দিল। রেফাত আহমেদ মৃদু হেসে চেয়ার টেনে রুহির মুখোমুখি বসে বললেন, ইউ আর রং মামনি। হ্যাঁ, তোমার মা তোমার উপর চিল্লাচিল্লি করেছে আর তোমাদের খারাপ লাগছে বিদায়
তুমি তোমার মায়ের প্রসঙ্গে এমন বিরূপ মনোভাব পোষণ করছো। তুমি শুধু তোমার সাইড দিয়ে ভেবেছো, অথচ তোমার মায়ের লজিকটা বুঝলে না। কাল যখন তুমি কোনো ভালো ইউনিভার্সিটিতে যাবে বা 2টা A+ পাইয়া ছাত্রছাত্রীর সামনে গিয়ে বসবে এবং তারা খুব গর্ব করে তোমাকে বলবে আমরা A+ পেয়েছি, তখন তোমার নিজেরই আফসোস হবে। তোমার মনে হবে কেন আর একটু জোর দিয়ে বললাম না। যদি পড়তাম তাহলে আজও আমি সবার কাছে বলে বেড়াতে পারতাম গর্ব নিয়ে। রুহি বিষণ্ণ স্বরে বলল, এর মানে আমার রেজাল্ট ভালো হয়নি পাপা? সেটা কখন বললাম আমি? তুমি করেছো ভালো রেজাল্ট, অবশ্যই করেছো, কিন্তু মানুষ তো সবসময় ভালোর উপরে ভালো খুঁজে। ইউ নো আওয়ার কান্ট্রি পিপলস। বুঝতে পারছি। মন খারাপ করো না, মা আজ বকছে, কাল ঠিক হয়ে যাবে। এখন বলো, তুমি ভর্তি পরীক্ষা কোথায় কোথায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো? রুহি চোখ তুলে তার পাপার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে একদমই বলল, আমি পাইলট হতে চাই বাবা। পাইলট? বিস্ময় নিয়ে বলে উঠলেন রেফাজ আহমেদ। রুহি মাথা নাড়ল। পাইলট। তারপর অনেকটা মিনতি স্বরে বলল, প্লিজ বাবা, মানা করো না, প্লিজ, আমি পাইলট হতে চাই। পাইলট হওয়ার প্রতি যে ঝোঁক বা যে টানটা আমি অনুভব করছি, সেটা আর অন্য কিছুর প্রতি অনুভব হচ্ছে না। প্লিজ বাবা। রেফাজ আহমেদ গভীর কণ্ঠে বলে উঠলেন, কিন্তু তুই তো জানিস ওটা অনেক রিস্কি টাস্ক। প্লেন অ্যাক্সিডেন্টে সারভাইভ করার সম্ভাবনা। হ্যাঁ আমি জানি, কিন্তু পাপা, যার মৃত্যু যেখানে থাকবে সেখানেই হবে। মৃত্যু কেউ এড়াতে পারবে না। আর কোনো প্রফেশন চুজ করলে আমি আমার হয়ে থাকবো না বলো? ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাই হোক না কেন, একদিন না একদিন আমাকে কি মরতে হবে না বলো? আর মরার ভয়ে আমি আমার স্বপ্ন ছেড়ে দেবো পাপা? রেফাজ আহমেদ কথা বললেন না, চুপ করে রইলেন। রুহি আবার বলল, যদি এই প্রফেশনে যে আমার মৃত্যু হয়, তবু তো আত্মার শান্তি থাকবে। আর যদি তোমরা জবরদস্তি করে অন্য প্রফেশন চাপিয়ে দাও, তাহলে তো বেঁচে থাকতে থাকতে মরে যাব আমি পাপা। এছাড়াও আমি একাই তো পাইলট হব না, আর কত পাইলট আছে পৃথিবীতে, ভবিষ্যতে কত হবে। তাহলে মৃত্যুর ভয়ে আমাকে বাদ দিবে কেন? আমি কেন আবার আমার ইচ্ছার থেকে মুখ ফিরিয়ে নিব? রেফাজ আহমেদ মৃদুভাবে নিঃশ্বাস ফেললেন। রুহি চোখ ছোট ছোট করে আকুতি স্বরে বলে, প্লিজ পাপা। রেফাজ আহমেদ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমাকে না হয় এভাবে বোঝালে, কিন্তু তোর মাকে কীভাবে বোঝাবে? সে তো বুঝতেই চাইবে না। পাইলট হতে চাস শোনামাত্র ঘরে কিয়ামত ডেকে আনবে। রুহি চিন্তিত মুখ করে বসে রইল। রেফাজ আহমেদ যা বলেছেন শতভাগ সত্য বলেছেন। সবাইকে বোঝানো গেলেও মাকে বোঝানো অসম্ভব। রাতে খাবার টেবিলে পাইলট হতে চাওয়ার স্বপ্নটা সাহস করে রুহি বলতে পারল না, কিন্তু সকালের নাস্তা টেবিলে সে দোয়া দরুদ পরে বুকে ফু দিয়ে তার মাকে জানালো সে পাইলট হতে চায়। টেবিলে তখন শাহির ভাই ও ছিল। শুধু মা না, পাপা বাদে অন্য সবাই যেন চমকে উঠল রুহির কথা শুনে। রুহি যেন বিন খেয়ে যাওয়ার কথা বলছে। ঠিক এভাবেই সবাই ড্যাব ড্যাব চোখে তার দিকে তাকিয়েছে। রুহি চাপা ঢোক গিলে রেফাজ আহমেদের দিকে তাকায়। দেখে তিনি মন দিয়ে নাস্তা খাচ্ছেন, যেন তিনি কিছু জানেন না বা রুহি কি বলেছে সেটা শুনতে পাননি। রুহি বোঝালো তার বাবা মায়ের বকুনি শোনার অংশীদার হতে চাচ্ছে না, তাই দ্রুত গতিতে নাস্তা সেরে সেটাকে সটকে পড়তে যাচ্ছে। কিন্তু রুহি তো হতেই দিবে না। তাই রুহি সবাইকে দ্বিতীয়বারের মতো চমকে দেওয়ার জন্য বলল, আমি গতকাল রাতেই পাপাকে বলেছি এই কথাটা। পাপা রাজি, তাই না পাপা? রেফাজ আহমেদ হতচকিত হয়ে পড়লেন। তীক্ষ্ণ চোখে একমাত্র আদরের শয়তান মেয়ের দিকে তাকালেন, তারপর স্ত্রীর দিকে তাকালেন। মমতা আহমেদ যেন চোখ দিয়ে গিলে খাবেন রেফাজ আহমেদকে এমন ভঙ্গি নিয়ে তাকিয়েছেন। তা দেখে রেফাজ আহমেদের মুখ শুকিয়ে যায়। তিনি ব্যর্থ হাসার চেষ্টা করে সাপাইও গেলেন, আমি কিছু জানি না মমতা। তোমার মেয়ে আমাকে বলেছে, আমি বলেছি যে আগে তোমার সাথে কথা বলতে। তুমি রাজি হলে আমি রাজি। তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। ইউনো মি। রেফাজ আহমেদ ঢোক গিললেন। রুহির পেট ফুলে আছে হাসিতে। যে কোনো মুহূর্তে ভুল করে হাসিগুলো বের হয়ে আসতে পারে।
তাই রুহি হাঁ করে নিঃশ্বাস নিয়ে নিজের হাসিগুলোকে দমিয়ে রাখতে চাইল, কিন্তু পারল না। মিটিমিটি হাসছে তার ঠোঁটে উকি দিল মিটিমিটি হাসি তার ঠোঁটে উকি দিল। রুহি তাড়াতাড়ি মাথা নিচু করে ফেলল। সে হাসতে চায়। মমতা আহমেদ একবার শাহির আর ইয়াসারের দিকে তাকিয়ে রুহির দিকে তাকালেন। কর্কশ কণ্ঠে জানতে চাইলেন, পাইলট হওয়ার সিদ্ধান্ত কবে নিলি তুই? রুহি নিজেকে সামলে মিনমিন করে জবাব দিল, অনেক আগে থেকে আম্মু। ডাক্তার, ইঞ্জিনিয়ার এসব বাদ দিয়ে পাইলট। হাতের 5 আঙ্গুল যেমন এক হয় না, তেমনি সবার ইচ্ছা আকাঙ্ক্ষাও তো এক হয় না আম্মু। তাই আমার ইচ্ছাটা ব্যতিক্রম। আর কত মানুষই তো পাইলট হয়, তাতে কী হয়েছে? কী হয়েছে? আমার একমাত্র মেয়েকে আমি আকাশে পাঠাবো? অসম্ভব। রুহি পুনরায় মিনমিন করে বলার চেষ্টা করলো, আকাশেই তো যাবো, পৃথিবীর বাইরে তো না। কিন্তু মমতা আহমেদের রাগী চেহারা দেখে কথাগুলো ঢোকের সাথে গেলে ফেললো। আকুতি নিয়ে বলল, আম্মু, এখন আর আগের মতো প্ল্যান অ্যাক্সিডেন্ট হয় না। সব কিছু উন্নত আর আধুনিক হয়ে গেছে। আর যদি আমি কখনো ঝামেলায় পড়ি প্লেনের মধ্যে, তাহলে প্যারাশুট আছে তো, ওটা নিয়ে লাফিয়ে পড়ব। সিম্পল। প্লিজ আব্বু, প্লিজ আম্মু, আমার ইচ্ছেটাকে মেরে দিও না। রুহি যতটা আকুতি মিনতি নিয়ে কথাটা বলল, মমতা আহমেদ ততটাই পাশ খাই গমগমে স্বরে বললেন, তোর ইচ্ছা দেখে চমকে যাচ্ছি। কোনো বাবা মা সন্তানকে সজ্ঞানে তার ছেলে মেয়েকে মৃত্যুর দোয়ারে ঠেলে দেবে না, আমিও দেব না। তাই তোর ইচ্ছাটাকে শুধু মারলাম না, গলা টিপে খুন করলাম। চুপচাপ খেয়ে নে আর মেডিকেল পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত নে, বুঝেছিস? রুহি দমে গেল। একরাশ বিচ্ছন্ন মন খারাপের সুতো তার হৃদয়ে পেঁচিয়ে ধরল। একবার ভাবলো পাইলট হওয়ার চিন্তা ফেলে দিবে, কিন্তু পরক্ষণে আলবের মুখটা মনে হতেই তার সাহস যেন কয়েকগুণ বেড়ে গেল এবং সে ততক্ষণই অতি আশ্চর্যজনক একটি কাজ করে বসল। খাবারের প্লেটে পানি ঢেলে দিয়ে টেবিলে থাবা মেরে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, আমার যা ইচ্ছা আমি তাই নিয়ে পড়ব। আমার লাইফে মতামত নেওয়ার তুমি কে মা? ইটস মাই লাইফ, মাই ওন লাইফ, আন্ডারস্ট্যান্ড? তারপর রেফাজ আহমেদের দিকে তাকিয়ে যোগ করলো, পাপা, আমাকে যদি ভর্তি না করো ফ্লাইং সেন্টারে, তবে আমি সব কিছু ভেঙে ঘুরিয়ে ফেলবো, দরকার হলে অনশন করব। কথা শেষ করে রুহি গটগট করে হেঁটে চলে গেল। মমতা আহমেদের মতো সকালেও তাজ্জব হয়ে তাকিয়ে রইল রুহির যাওয়ার দিকে। ইয়াসার ভাইয়া মাথা এদিক ওদিক নেড়ে মুখ দিয়ে চুকচুক করে শব্দ করে অবাক সুরে বলল, অতিরিক্ত প্রেশারে মেয়েটার মাথা পুরোটাই গেছে। শাহির ভাইয়া বলল, আসলে মা, ওকে একটু ওর মতো থাকতে দাও না। এত কেন জোর খাটা ওর প্রতি? ওকে কোনটা নিয়ে পড়তে চায় বোনটা, ওর আগ্রহ বেশি। সেটা ডিসাইড করার আমরা কে? আর পাইলট হলেই যে মৃত্যু ঝুঁকিতে কাজ করতে হবে, এটাও বা কীরকম ম্যাজিক, কীরকম লজিক? সবার ভিতর যদি এই ভয় থাকতো, তাহলে এত প্ল্যানকে চালাতো মানুষ এক দেশ থেকে অন্য দেশে বা কীভাবে যেত? আর এ তো একটা ভালো সুন্দর স্মার্ট ক্যারিয়ার বেছে নিতে যাচ্ছে। তাহলে আমরা কেন বাধা হয়ে দাঁড়িয়ে আছি বলো মা? মমতা আহমেদ অবাক হয়ে বললেন, তোরা আমাকে ব্লেম দিচ্ছিস? ও কিভাবে কথা বলে গেল বেয়াদবের মতো, দেখলি না? আমরাই ওকে বেয়াদব বানিয়েছি। ওর মতামতে গুরুত্ব দিলেও আমাদের সাথে এভাবে কথা বলতো না। বললে ইয়াসার রেফাজ আহমেদ গলায় কোন যেন জোর খুঁজে পেলেন। তিনি হাসলেন, কেসে বললেন, মমতা, রাজি হয়ে যাও না, নয়তো সে কীরকম জেদি মেয়ে তা তো জানোই। দেখা যাবে সত্যি অনশন করতে বসে যাবে। সাহির ভাই সায় দিল, হ্যাঁ মা, রাজি হয়ে যাও। ইয়াসির বলল, প্লিজ মা। তবুও মমতা আহমেদ শুনলেন না। তিনিও একরোখা গলায় বললেন, করুক অনশন, দেখবো টাকার জল কোথায় গড়ায়।
রুহি সত্যি সত্যি অন্বেষণ করতে বসে গেল। একটানা 1.5 দিনও পানি ছাড়া কিচ্ছু খেলো না। এতেই যেন শরীর শুকিয়ে চোয়াল ঝুলে পড়ল, চোখের নিচ দেবে গলে শরীর রং ফ্যাকাশে হয়ে গেল। শেষে রেফাত আহমেদ মমতার কথা শোনা ছাড়াই ডিসিশন জানালেন তিনি রুহিকে বাংলাদেশের সবচেয়ে ভালো ফ্লাইং ইনস্টিটিউট ভর্তি করাবেন, খুব দ্রুতই করাবেন। এই কথা শোনার পর রুহির অনশন ভাঙতে মমতা আহমেদ অনশন লাগিয়ে দিলেন। তিনি কিছুতে তার মেয়েকে ওরকম বিপদমার্কা প্রফেশনে যেতে দিবেন না। অনশন করতে গিয়ে মমতা আহমেদ প্রচুর অসুস্থ হয়ে পড়েন। তার প্রেশার অত্যাধিক ফল করে গেল। দুর্বলতার চোটে উঠে দাঁড়াতে পারতেন না। শুয়ে থাকলেও মনে হতো পুরো পৃথিবী তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অবস্থা বেগতিক হলে তাকে হাসপাতালে ভর্তি করা হলো। রুহির জেদ যেন এত আরও চেপে বসলো মাথায়। মনে মনে ভীষণ রাগ করে ঘৃণার জন্ম হলো। সেই সাথে আরও একটা প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেয়ে বেড়ালো। মমতা আহমেদ সত্যি তার মা তো? সেই বাড়িতে মেয়ে তো? যদি সত্যি মা হয় তাহলে কেন তিনি রুহিকে সাপোর্ট না দিয়ে রুহির স্বপ্নের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছেন? নিজের মনে তৈরি হওয়া রাগটাকে দমাতে রুহি হসপিটালে গেল এবং শক্ত গলায় কড়াভাবে তার মাকে বলে আসলো, এত নাটক করেও লাভ নেই মা, আমি কালই ফ্লাইং সেন্টারে যাচ্ছি এবং ভর্তি হব। পাইলট হতে আমাকে কেউ বাধা দিতে পারবে না। কি মা? কেউ না। পরের দিন পাপার হাত ধরে গিয়ে রুহি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভর্তি হয়ে এলো। স্বপ্নের পথের প্রথম ধাপ ফ্লাইং ইনস্টিটিউটে যাওয়া। রুহি গাঢ় সবুজ স্কার্টের সঙ্গে নেভি ব্লু রঙের একটা টপস, গলায় নানান রঙের মিশেলে একটা ওড়না ঝুলিয়ে তার সেন্টারে গিয়ে উপস্থিত হলো। সবার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পুরাতন এয়ারপোর্ট নামে অধিক পরিচিত। মানুষ ভাবে হয়তো এখানে আরও কোনো কাজই হয়নি, ভিতরটা বন্ধ হয়ে পড়ে আছে, অথবা সরকারি কর্মকর্তারা জরুরি কোনো কাজ সম্পাদনে এখানে এসে ল্যান্ডিং করে। রুহিও এমনটাই ভাবত। তবে সেখানে গিয়ে সে জানতে পারল ওখানে নতুনদের বিমান শিক্ষা দেওয়া হয়। সবার চোখে বন্ধ হয়ে থাকা পুরাতন এয়ারপোর্ট একটা ট্রেনিং সেন্টার। এখানে থেকেই স্বপ্ন চোখে নিয়ে আসা প্রতিটা ছেলেমেয়ের স্বপ্ন পূরণের ধাপগুলো সম্পন্ন করা হয়। প্রথম দিন রুহি কাউকে চেনে না, তাই বিল্ডিংয়ের দোতলার বড় লনে একা একা দাঁড়িয়ে আছে। একটু অস্বস্তিও লাগছে ভিতরে, আবার খারাপ লাগাও কাজ করছে। খারাপ লাগছে তার মায়ের জন্য। আজ এত বড় একটা দিন তার জীবনে, নতুন প্রথমের প্রথম ধাপ, অথচ মমতা আহমেদ মেয়ের সঙ্গে কথা বলে তো দূর, মেয়ের মুখটাও দেখলেন না। অনশন ভেঙে বাসায় ফিরেছেন হাসপাতাল থেকে। রুহির সাথে একটি কথা বলেনি। রুহি বোঝে না কেন বাঙালি বাবা মায়েরা এত বেশি কনজারভেটিভ হয়, কেন তাদের স্বভাব, তাদের আচরণ, তাদের যত্ন করে বড় করে তোলা ছেলে মেয়েদের উপর বিরূপ প্রভাব ফেলে। তারা যদি একটিবার তাদের সন্তানকে বোঝাবার চেষ্টা করত, তবে কি গোল্ডেন প্লাস না পাওয়ার ব্যর্থতায় কোনো সন্তানকে সুন্দর এই পৃথিবী থেকে নিষ্ঠুর নির্মম স্মৃতি নিয়ে বিদায় নিতে হতো? রুহি আপন মনে কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস পেলে। ঠিক তখনই পিছন থেকে ডেকে উঠল কেউ, আই একটু শোনো না। রুহি তাকালো। মধ্যম হাইটের ছিপছিপে পাতলা গড়নের একটি উজ্জ্বল মুখ, চোখের ভীষণ বিব্রত বিদায় চেহারার মাঝে এক ধরনের চাপা উদ্বিগ্ন বেশে উঠেছে। রুহিকে ডাকছে সে। রুহি জবাব দিল, আমার নাম রুনু। এখানে টয়লেটটা কোন দিকে বলতে পারো? রুহি নিজেও জানে না টয়লেট কোন দিকে। সে তো আজই প্রথম এখানে এলো।
একটাবার ভাবলো মেয়েটির কে না বলে নিজের ভাবনায় আবার বোধ হবে, কিন্তু মেয়েটির উদ্বেগ ভরা চেহারা দেখে সে নিজের ভাবনা পাল্টালো। বলল, আমি চিনি না, তবে তোমায় সাহায্য করতে পারি। টয়লেট খোঁজার জন্য আসো। রুনুর ফ্যাকাশে মুখখানে খুশি জলে দিয়ে উঠল। বলল সে, থ্যাংক ইউ। রুহি হেসে জবাব দিল, ইটস ওকে। তারপর এগিয়ে চলল রুনুকে সাথে নিয়ে। লোনের একদম শেষে মাথায় একজন মধ্যবয়স্ক লোক অফিসিয়ালি ড্রেস আপে দাঁড়িয়ে আছে। তিনি সমস্ত বাচ্চাদের ওয়েলকাম জানাচ্ছেন, সবাইকে কোন রুমে বসতে হবে তা দেখিয়ে দিচ্ছেন। রোহিত তার কাছে গিয়ে স্যার সম্বোধন করে জিজ্ঞেস করলো, ডু ইউ নো হোয়ার ইজ দ্য লেডিস টয়লেট? লোকটি রোহির কথায় যেন মুগ্ধ হলো। তার চেহারা সুপ্রসন্ন দেখল। জবাবে তিনি বললেন, ইয়েস আই নো ইয়াং লেডি। তিনি 3 তলার সিঁড়ির বাম দিকে লাস্ট কর্নারে। থ্যাঙ্কস, মুখে হাসি নিয়ে বলল রুহি। তারপর রুনুকে নিয়ে হেঁটে চলল 3 তলার দিকে। লেডিস টয়লেট ঢুকে রুহি অপেক্ষা করলো। রুনু ভিতরে একটা টয়লেটে ঢুকছে। কিছুক্ষণ পর রুনু বেরিয়ে হতাশ গলায় বলল, আজকে পিরিয়ড হতে হলো। দেখ, এখন বাসায় চলে যাওয়া আর উপায় নেই। উফ, যন্ত্রণা মরা। রুহি হাসলো। তোমার কাছে স্যানিটারি ন্যাপকিন নেই? রুনু অসহায় চোখে মাথা নাড়ল। রুহি তাকে অপেক্ষা করতে বলে দোতলায় তাদের জন্য পরাদিত রুমে গেল। সেখানে তার চেয়ারে সে তার ব্যাগে হাত রেখে দিয়েছিল। ব্যাগ থেকে লুকিয়ে একটা স্যানিটারি ন্যাপকিন নিয়ে আবার টয়লেট গেল। রুনুকে সেইটা দিয়ে বলল, সবসময় এগুলো ব্যাগে ক্যারি করবা। ইটস নর্মাল অ্যান্ড আর রেগুলার টাস্ক। কখন কোথায় ফেস করতে হবে কে জানে, তাই আগে থেকে প্রিপেয়ার্ড থাকবা, বুঝেছো? রুনু কৃতজ্ঞতা জানিয়ে বলল, বুঝেছি। তারপর চেঞ্জ করে এসে হাত ধুতে জিজ্ঞেস করলো, বাই দ্য ওয়ে, প্রথম দিনই যে আমার এত হেল্প করলো সে মেয়েটির নামই তো জানা হলো না। তোমার নাম কি? আমার নাম রুহি। অল ইন্ডিয়া রুহি। ওয়াও, অনেক সুন্দর নাম। থ্যাঙ্কস। আশা করি আমার পাইলট হওয়ার জার্নিটা মজাদার হবে। এত ভালো একটা ফ্রেন্ড যে পেলাম, আমার একাকিত্ব আর বোরিং টাইম কাটবে তাহলে এখানে। হ্যাঁ আছে। আচ্ছা রুহি, তুমি কি জানো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফেমাস এবং বড় ফ্লাইং ইনস্টিটিউট এটা? আমি জানি, এজন্যই তো এটাই ভর্তি হলাম, যাতে খুব দ্রুত একজন বিচক্ষণ পাইলট হতে পারে। রুনু রহস্যময়ভাবে হেসে বলল, আমি কিন্তু এই জন্যই এখানে ভর্তি হইনি। রুহি অবাক হয়ে বলল, তাহলে এখানে আমাদের যে টিচিং দেবেন, আই মিন আওয়ার টিচার, তিনি খুব বিখ্যাত এবং ফেমাস পাইলট, অ্যান্ড আই হ্যাভ এ বিগ ক্রাশ অন হিম। রুহির বুকটা হঠাৎ টিপ টিপ করে উঠল। শরীরে রন্ধে রন্ধে রক্ত চলাচল দ্রুত হয়ে উঠল। সে শ্বাস নেওয়া বন্ধ করে জানতে চাইল, কে উনি? শেখ আলভি। ও মা, তুমি চেনো না? রুহি স্তব্ধ হয়ে গেল। সে ভেবেছিল পাইলট হতে পারলো আলভির সাথে একদিন না একদিন তার দেখা হবে, কিন্তু এত আরাধ্য বস্তু যে এত দ্রুত রুহিকে দেখা দিয়ে ফেলবে তা রুহি কল্পনাতেও ভাবেনি। মন রুমঝুম করে তোলা একটা বাতাস রুহির বুক কাঁপিয়ে উঠল। রুনুর কথা কি সত্যি কি উনি পড়াবেন সবাইকে? রুহি ঠোঁটের কোনায় স্নিগ্ধ হাসি। রুনু তো খেয়াল করলো না, নিজের মনে বলে উঠল, জানো রুহি, আমার যে ওনাকে কি ভালো লাগে। আমি তো আকাশ প্রচুর ভয় পাই, একমাত্র ওনার কারণে ভয়কে জয় করে এখানে এসেছি পাইলট হওয়ার উদ্দেশ্যে। আমি তো ভেবে রেখেছি খালি একবার ওনার দিকে পাই, আমি আই লাভ ইউ বলে দেবো 100%। রুহি ঠোঁটের স্নিগ্ধ হাসি হঠাৎ সরে গেল। মুখ থেমে এলো মমস্যের আধার। মেজাজ চলল 100-100। হুট করে কিছুক্ষণ আগেও লাগা ভালো বন্ধুটাকে তার খুন করে ফেলতে ইচ্ছে করলো। রুহি রাগ দমাতে বিড়বিড় করে জপ করলো, স্বপ্ন দেখা ভালো। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।